বেলুন একটা আকার পর্যন্ত হাওয়াকে সহ্য করতে পারে, কিংবা এটাও বলা যেতে পারে যে হাওয়া একটা আকার পর্যন্ত বেলুনকে সহ্য করতে পারে। মানুষের সাথেও অনেকটা এরকমই হয়ে থাকে। কেউ সামনের লোককে ধাক্কা দেয়, যতই সেই মানুষটা বিপদে পড়ে থাকুক না কেন, লোকটা তাকে ধাক্কা দিতেই থাকে। আক্রান্ত ব্যক্তি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন সেটাই হলো লক্ষণ এটা বোঝার যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। বেলুনটা ফাটতে চলেছে। কিরণ, চলো সোনা, উঠে পড়ো, স্কুল যেতে হবে তো। চলো চলো বাবা, চলো উঠে পড়ো। কিরণ, তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্টে কি খাবে? ম্যাথস হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছো তো? হ্যাঁ মা, সেটা তো কালকে রাত্রিরেই শেষ হয়ে গেছে। ভেরি গুড। আর সোশ্যাল সায়েন্স? ওটার তো কোনো হোমওয়ার্কই দেয়নি। দেয়নি? থ্যাংক ইউ। রবি, হ্যাঁ, একটু এদিকে এসো, কি হয়েছে? দরকার আছে। ওর কলেজ সকাল 8টার সময় শুরু হয়, সেই জন্য ও সকাল 6:30টার সময় এখানে চলে আসে। মানে সকালের ব্যাচে শুধু একটাই মেয়ে থাকে, আর তোমরা দুজনে মিলে 2 ঘন্টা ধরে দরজা বন্ধ করে থাকো। অনিতা, কি বলছো তুমি? ও আমার স্টুডেন্ট। স্টুডেন্ট হতে পারে, কিন্তু বাচ্চা তো নয়। রবি, তুমি আমাকে সত্যি করে বলো, এসব কি হচ্ছে? তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 25 জন স্টুডেন্ট তোমার, তাদের মধ্যে শুধুমাত্র একজনের সকালে কলেজ, আর শুধু তারই জন্য তোমাকে সকাল 6:30টায় ক্লাস খুলতে হয়। অনিতা, সুপ্রিয়া একটা খুব হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, আর ওর সাবজেক্টগুলো এমন যে বেচারির মর্নিং কলেজ থাকে। আর এর মধ্যে ওর ভুলটা কোথায়? ও এতটাই পরিশ্রমী যে... কতটা পরিশ্রমী সেটা তুমিই জানো। আমি শুধু এটুকুই দেখতে পাচ্ছি যে ওর জন্য তুমি একটু বেশিই পরিশ্রম করছো। নারেলা, নতুন দিল্লি। রবি ডিসুজা নিজের ছোট্ট কোচিং সেন্টার চালিয়ে যাবার জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে চলেছিলেন। তার উপর ওনার স্ত্রী অনিতা সন্দেহ করছিল যে ওনার এক স্টুডেন্ট সুপ্রিয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। রবি জীবনের এমন এক দোরগোড়ায় দাঁড়িয়েছিল যেখানে অভাব, চিন্তা, জ্বালা, যন্ত্রণা এই সব কিছু মিলে তার গলা টিপে ধরেছিল। রবি মুক্তি চাইছিল, শান্তিতে মুক্ত হাওয়ায় শ্বাস নিতে চাইছিল, অনেক দূরে, বহু দূরে।
সকাল 6:45-এ আপনি এটা দেখলেন। আগে আমি রবির জন্য চা এনেছিলাম। এত সকালবেলায় ক্লাস শুরু করে আপনার হাজব্যান্ড? ও বাড়ি থেকে সকাল 6টায় বেরোয়। রোজ? প্রায় রোজ। কিন্তু সকালের এই ক্লাসের স্টুডেন্টরা কোথায়? রবির সেলফোনে ট্রাই করেছেন আপনি? ওর সেলফোনটা 4 দিন আগে জলে পড়ে যায়, রিপেয়ার করতে দিয়েছে। ওনার সেলফোনের নাম্বারটা কি? 44455688। 36D, 3rd লেন, মেইন মার্কেটের কাছে, সেন্ট টমাস কোচিং ক্লাস। স্যার, ফরেন্সিক আসছে। এই যে মহিলা অনিতা, রবির স্ত্রী, শকে রয়েছে। ওনার সাথে পরে কথা বলবো। অরুণ, ইন্সপেক্টর অন ডিউটিকে বলো এই জায়গাটা সিল করে দিতে। আমাদের আবার আসতে হবে এখানে। স্যার। কি হয়েছে মা? বাবা কোথায়? বাবার কি হয়েছে মা? বাবার কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু না। বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আমি কিচ্ছু জানি না ও কোথায়। স্যার, ইংলিশ টিচারের স্ত্রী ঠিকই বলেছেন। 4 দিন ধরে ওনার সেল থেকে কোনো কল করা হয়নি। বলেছিলাম ফল ভালো হবে না। এই ওয়ার্নিং, এই মেসেজ একটা ইঙ্গিত। এটা কোনো শত্রুতার কেসও হতে পারে। হতে পারে স্যার। স্যার, এটা ন্যাশনাল পিপলস ব্যাংক থেকে আসা নোটিশ, যেটা ক্লাসরুম থেকে পাওয়া গেছে। মিস্টার রবি 1.5 লাখ টাকার একটা লোন নিয়েছিলেন, যা শোধ করতে পারেননি। ব্যাংক থেকে আসা এটা 15তম নোটিশ। তার মানে মিস্টার রবির স্ত্রী অনিতা কিছু লুকোচ্ছে আমাদের থেকে। চলো। মিসেস অনিতা, কোনো মুক্তিপণের কল এসেছিল আপনার কাছে? বলেছিলাম ফল ভালো হবে না। এটা কোনো ইঙ্গিত, কোনো ধাঁধা বলে মনে হচ্ছে। মিসেস অনিতা, এর মানে কি হতে পারে? আমি জানি না স্যার। আপনি কি এটা জানতেন যে আপনার স্বামীর প্রচুর ঋণ রয়েছে? ন্যাশনাল পিপলস ব্যাংকে 1.5 লাখ টাকার লোন রয়েছে, যেটা গত 6 মাসে শোধ করতে পারেননি। আর এটা ব্যাংকের 15তম নোটিশ। স্যার, রবি কোচিং ক্লাস শুরু করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু ক্লাস ভালোভাবে চলছিল না স্যার। এমনকি কেউ ছিল যে আপনার স্বামীকে হুমকি দিচ্ছিল? হ্যাঁ, রবি ব্যাংক ছাড়াও কিছু বন্ধুদের থেকেও লোন নেয়। কিরে রবি, আজকাল তো ফোনেরও সুইচ অফ করে রেখে দিচ্ছিস। আরে না না সুরেশ, আমি এমন কেন করতে যাব? ওই অ্যাকচুয়ালি আমার ফোনটাই খারাপ হয়ে গেছে, জলে পড়ে গেছিল। যেমন ভাবে আমার টাকাটাও জলে পড়ে গেছে, তাই না? দেখ রবি, অনেক হয়েছে। জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে, এটা আমি তোকে বলে দিয়ে গেলাম। রিটার্ন করে দেবো ঋষি, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আরে তোকে না, আমার টাকাটার খুব দরকার ভাই। তুই ফেরত দে, আর তারপর যেখানে ইচ্ছা যা, আমার কিচ্ছু এসে যায় না। দিব্যি খেয়ে বলছি, আমি যদি একটুও টের পেতাম যে তুই পয়সা ফেরত না দেওয়ার প্ল্যান করছিস, তাহলে আমি তোকে কখনো ধার দিতাম না। সবকিছু সীমা আছে রবি। আমি তোমাকে লোন দিলাম, তাও উইদাউট ইন্টারেস্ট, আর তুমি সেটাকে দান ভেবে বসলে। না না ভাই, আমার আর একটু সময় চাই। ইয়ার কি করছো নাকি? তুমি অলরেডি 2 বছর লেট। আমি জানি, কিন্তু দেখ, গড প্রমিস, আমি তোর টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। এবার যদি তুমি সত্যি আমার টাকা ফেরত না দাও, তাহলে তার ফল ভালো হবে না। সুরেশ, ঋষি আর নবীন, আর কেউ আছে? না স্যার, এরা 3 জনই। এমন কি কিছু আছে যেটা আমাদের জানাটা দরকার কিন্তু আপনি আমাদের বলছেন না? না স্যার, সেরকম কিছু নেই। স্যার, এই রবি আর অনিতা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। দুজনের মা বাবার বিরুদ্ধে ছিলেন।
গত 7 বছর ধরে এই এলাকাতেই আছেন ওনারা। এদের বাবা মা কোথায় থাকে? স্যার অনিতার মা বাবা তো এখানেই থাকেন, রবি সাহারানপুরের। কিন্তু বাবা মা বিরুদ্ধে কেন? আসলে রবি হিন্দু আর অনিতা খ্রিস্টান। রবি ধর্ম পরিবর্তন করে আর মা বাবাও ওকে ত্যাগ করেন, কিন্তু অনিতার মা বাবার রবির ব্যাপারে আপত্তি ছিল না। রবির এই 3 পাওনাদার বন্ধুর ডিটেলটা বার করো, আর সেই সঙ্গে ওর ফ্যামিলিটাও বার করবে। ইয়েস স্যার। শর্মা, মনে হয় এটা কোনো নর্মাল কিডন্যাপিং এর ব্যাপার নয় যেটা মুক্তিপণের জন্য করা হয়। হতে পারে এটা কিডন্যাপিং এর ব্যাপারই নয়, মার্ডার হয়তো। স্যার, যে ব্লাড ক্রাইম সিন থেকে পেয়েছি সেটা রবির ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে। তার মানে ক্রাইমের ওই জায়গায় ওকে আঘাত অথবা হত্যা করা হয়েছিল, তাই না? স্যার, একবার এই পিকচারগুলো দেখুন। এই ব্লাড স্যাম্পেলের পিকস যেগুলো আমরা ক্রাইম স্পট থেকে ম্যাচ করার জন্য নিয়েছিলাম। আর স্যার, এই রক্তের দাগ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘায়েল রবিকে বা তার লাশকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে এখানে দেওয়ালে মেসেজটা রাখা রয়েছে, এই ব্যাপারে কি বলছো? আমি ম্যাচ করেছি স্যার, এটা অন্য কারোর হাতের লেখা। আমি আরও একবার ক্রাইম স্পটটা ভিজিট করতে চাই। স্যার, কিছু জিনিস বড় অদ্ভুত লাগছে। যে কোন জায়গাটা অদ্ভুত লাগছে? স্যার, আমি এখন এক্স্যাক্টলি পয়েন্ট তো করতে পারবো না যে কি অদ্ভুত ঘটেছিল, কিন্তু কিছু তো ঘটেছে। কিরণ, বাবা চলো খেয়ে নেবে। মা, বাবার সাথে কে এরকম করেছে? বাবাকে কেউ মেরে ফেলেনি তো? এরকম বলে না বাবা, কখনো বলে না। দেখো, পুলিশ আঙ্কেলরা বাবাকে খুঁজে দেবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা গডের কাছে প্রে করব তোমার বাবা যাতে তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে? ও আমার স্টুডেন্ট। স্টুডেন্ট হতে পারে, কিন্তু বাচ্চা তো নয়। রবি, তুমি আমাকে সত্যি করে বলে এসব কি হচ্ছে? একদিন কেটে গেল, কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার হলো না যে রবি ডিসুজার অপহরণ হয়েছিল নাকি হত্যা। এদিকে এখনো মুক্তিপণ চেয়ে কোনো ফোন আসেনি। ফরেনসিক টিম ক্রাইম সিনে এমন কিছু প্রমাণ পাচ্ছিল যেটা খুবই কনফিউজিং ছিল। কেউ এটা বলতে পারছিল না যে আসল অপরাধটা কি ছিল আর ষড়যন্ত্রই বাকি। কে ছিল সেই ব্যক্তি যে ক্লাসরুমে দেওয়ালে লিখেছিল, বলেছিলাম ফল ভালো হবে না। স্যার, 2 বছর আগে রবি আমার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিল, আর এটা বলেছিল যে 2 সপ্তাহে ফিরিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি স্যার। স্যার, 2.5 বছর আগে 25,000 টাকাও ধার নিয়েছিল আর এখনো ফেরত দেয়নি। স্যার, 20,000 টাকা আমার থেকে নিয়েছে, 4 বছর হয়ে গেছে, একটা টাকাও এখনো ফেরত দেয়নি। তাহলে আপনিই বলুন স্যার, মাত্র এই কোটা টাকার জন্য আমরা এত বড় একটা ক্রাইম করব? কিন্তু এই ছোট্ট অ্যামাউন্টের জন্যেই তোমরা 3 জনেই নানাভাবে রবিকে হুমকি দিয়েছিলে, অপমান করেছিলে। কিডন্যাপিংও তো করতে পারো। স্যার, আমরা কি করে করব? আমরা তো কোনো ক্রিমিনাল নই স্যার। আমরা ওকে শুধু ভয় দেখাতাম এই কারণে যাতে ও পয়সাটা ফেরত দিয়ে দেয়। স্যার, এত কিছু ঘটে যাবার পরেও ও আমাদের ভালো বন্ধু ছিল, আর আপনি তো জানেন বন্ধুদের মধ্যে এসব চলতে থাকে। তাই বলে আমরা ওকে মেরে ফেলবো? স্যার, সত্যি বলতে কি আমরা এটাই ভুল করেছিলাম যে আমরা ওকে টাকা ধার দিয়েছিলাম আর সেটা ফেরত চেয়েছি, আর এখন অন্য কেউ আমাদের নাম নিয়ে এই খেলাটা খেলছে যাতে ওর কোনো লাভ হয় আর আমরা ফেঁসে যাই। রবি ব্যাংক ছাড়াও কিছু বন্ধুদের থেকেও লোন নেয়। বলেছিলাম ফলটা ভালো হবে না। তোমাদের 3 জনের মধ্যে কে বলেছিলে? কে সে যে রবি ডিসুজাকে শিক্ষা দিতে চেয়েছিলে? কেমন শিক্ষা স্যার? শিক্ষা তো আমাদের হয়েছে যে বন্ধুত্ব আর টাকাকে কখনো এক করতে নেই।
স্যার, কোচিং ক্লাসের এখনো 5 স্টুডেন্ট বাকি আছে। নিয়ে এসো, সবাইকে নিয়ে এসো। অদ্ভুত ব্যাপার স্যার, ভদ্রলোকের তো কারোর সাথে সেরকম শত্রুতাও ছিল না। আরও আশ্চর্যের ব্যাপার যে ওর সকালের ক্লাসে কেউই পড়তো না, শুধুমাত্র একটা মেয়ে ছাড়া, সুপ্রিয়া। ওর সাথে আমার কথা হয়েছে স্যার, দিল্লির বাইরে আছে, কালকে ফিরবে। হুম। শর্মা, আমরা যতই বাইরে খোঁজ করি না কেন আমার মনে হচ্ছে মামলাটা ভেতরের। স্যার, মিস্টার রবির ছবি আমি সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি। হয়তো অন্য কিছু। তোমার কি মনে হয় ওকে খুন করা হয়েছে? স্যার, প্রথমে আমাদের মনে হয়েছিল যে এই রক্তের দাগগুলো বডিটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য হয়েছে, কিন্তু তা হয়নি স্যার। বডি থেকে যদি রক্তক্ষরণ হতো তার ছোট ছোট ফোঁটা পড়তো, তার দাগ থাকতো। ইয়েস স্যার। স্যার, এই চিহ্নটা দেখুন। স্যার, এই চিহ্নটা পরিষ্কার বলছে যে কেউ এই রক্তের দাগগুলোকে মোছার চেষ্টা করেছিল, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। লাশকে টেনে নিয়ে যাওয়া আর তার সাথে রক্তের দাগকে মোছা খুব মুশকিল। প্রথমে ও লাশকে নিয়ে গেছে, তারপরে ও রক্তের দাগটা মুছেছে। পসিবল স্যার, কিন্তু লাশটাকে টেনে নিয়ে যাওয়া হয়নি, এটা তো একদম সত্যি। হ্যাঁ, ইউ আর রাইট। বাবা কিরণ, তোমার বাবা কি তোমাকে কখনো টেনশনের ব্যাপারে কিছু বলেছিলেন? না আঙ্কেল। দেখো সোনা, আমাদের ভয় হচ্ছে যে সম্ভবত তোমার বাবার সাথে কিছু একটা হয়েছে, আর আমরা জানতে চাইছি এই ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা। আমাদের ডাউট তোমার মা কিছু লুকোচ্ছেন, সত্যি বলছেন না। অনিতা, সুপ্রিয়া শুধু আমার স্টুডেন্ট মাত্র। ছোট্ট একটা ব্যাপারকে তুমি এত বড় করে কেন দেখছো? শুধু ও কেন, আর কেউ কেন নয়? শুধু ওই কেন সকাল 6:30টায় আসবে? দেখো অনিতা, এমনিতেই আমার লাইফে টেনশন কম নেই, তার উপর তুমি আমাকে সাহায্য করার বদলে কোনো একটা ফালতু অ্যাফেয়ারে সন্দেহ করছো। আর নতুন করে মাথা ব্যথা চাই না, প্লিজ। আমিও কোনো হেডেক চাই না, কিন্তু আমি সবটা দেখতে পাচ্ছি। সত্যিটা লুকোনো থাকে না, সব দেখতে পাচ্ছি কি হচ্ছে। ছাই দেখতে পাচ্ছ তুমি? যদি কারোর সঙ্গে আমার অ্যাফেয়ার করারই হতো তাহলে তার সঙ্গে দেখা করতে আমি কোচিং ক্লাসে ডাকতাম, যেখানে তুমি যখন ইচ্ছা সোজা ঢুকতে পারো। আরে একটু লজিক দিয়ে তো ভাবো। লজিকটা তো পারফেক্ট। তুমি ভেবেছো তুমি আমার নাকের ডগায় অ্যাফেয়ার চালিয়ে যাবে আর আমি কিছু বুঝতেই পারবো না। আমার মনে হবে টিচার আর স্টুডেন্টের সম্পর্ক, আর আমি এড়িয়ে যাব। তোমার এই ক্লাসরুমের নোংরামি আমি দেখতে পেয়ে গেছি। নোংরা আমার ক্লাসে নয়, তোমার মাথার মধ্যে রয়েছে, তাও এতটাই যে ওখানে আর কিচ্ছু ঢুকতে পারবে না। দেখো অনিতা, তোমার যা কিছু ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু প্লিজ আমাকে মাফ করো। আচ্ছা বাবা, একটা কথা বলো, তোমার মা আর বাবার মধ্যে যে মেয়েটিকে নিয়ে ঝামেলা হচ্ছিল ওর নাম কি সুপ্রিয়া? স্যার, আমার আর রবি স্যারের মধ্যে সেরকম কিচ্ছু চলছিল না। আসলে আমি ডিপ্লোমা করছি স্যার, আর আমি আরও পড়তে চাই। আমি রবি স্যারের কাছ থেকে ইংলিশ ট্রেনিং নিচ্ছিলাম। কিন্তু তোমার সকাল 6:30টার সময় ক্লাস থাকতো, তাও ক্লাসে তুমি একমাত্র স্টুডেন্ট। স্যার, আমার ডিপ্লোমা কলেজের প্রথম লেকচার সকাল 8টার সময় হয়, সারা দিন চলে, আর সন্ধেবেলা বাড়ির কাজ থাকে। তাই আমি রবি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি সকাল 6:30টায় আসতে পারি। উনি বলেছিলেন হ্যাঁ, আর আমি যেতাম স্যার। আর কিচ্ছু হতো না স্যার ওখানে। অনিতা ম্যাডামের সন্দেহটা একদম সত্যি নয় স্যার। আমি কখনো কোনো অন্যায় করিনি স্যার।
আর স্যারও কখনো সেরকম কিচ্ছু করেননি। কিন্তু তুমি প্রত্যেক দিন সকাল 6:30টায় ক্লাসে পৌঁছে যেতে, অথচ সেই দিন তুমি ক্লাসে পৌঁছলে না যেদিন তোমার স্যার গায়েব হলেন। কারণ ওই দিন সকালে আমার ক্লাস ছিলই না স্যার। আমি একদিন আগেই রবি স্যারকে বলেছিলাম যে আমি আসতে পারবো না। স্যার, কাল আমার একটু কাজ আছে, আমি কাল আসতে পারবো না হয়তো। কোনো ব্যাপার না সুপ্রিয়া, তাহলে আমরা পরশু ক্লাস করছি। থ্যাংক ইউ স্যার। গুড ডে স্যার। ডেজ নয় সুপ্রিয়া, ডে। গুড ডে। ও গুড ডে স্যার। সুপ্রিয়া, তুমি, রবি আর অনিতা ছাড়া আর কেউ এই কথাটা জানতো যে তুমি সেদিন সকালবেলা ক্লাসে যাবে না? আমি অন্য কাউকে কেন বলবো স্যার? সুপ্রিয়া, তোমার কি এটা মনে হয় যে রবির স্ত্রী অনিতার তোমার আর রবির সম্পর্কের সন্দেহটা এতটাই কুরে কুরে খাচ্ছিল যে সেই রবিকে? সরি স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। আমি রবি স্যারের পার্সোনাল লাইফের ব্যাপারে কিচ্ছু জানি না। আরও একবার বলছি স্যার, আমার আর রবি স্যারের মধ্যে আগেও কিছু ছিল না, আর এখনো কিছু নেই। 2 দিন কেটে গিয়েছিল কিন্তু রবি ডিসুজার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ একেবারে দিশেহারা হয়ে উঠেছিল। এটা অপহরণ ছিল নাকি মার্ডার, নাকি এই গল্পে অন্য কোনো তৃতীয় অ্যাঙ্গেল ছিল? যখন থেকে ও ধর্মত্যাগী হয়েছে তখন থেকে ও আমাদের কেউ নয়। সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে ওর সঙ্গে। যখন এখানে থাকতো তখন কারোর সাথে কোনো শত্রুতা যেটা এখন প্রকাশ পেয়েছে? আমার কিছু জানা নেই। আমার ছেলে, ওই ছেলেটা মানে রবি কোনো বিপদের জালে জড়িয়ে গেছে। এমনিতে ও খুব ভালো ছেলে। সমাজের সামনে হয়তো ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি, কিন্তু ওর শরীরে আমারই রক্ত। আর সত্যি কথা বলতে কি, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। আজ পর্যন্ত কারোর সাথে ওর কোনো শত্রুতা নেই। সারা জীবনে একটা থাপ্পড় পর্যন্ত মারেনি ও কাউকে। খুব পরিশ্রমী ছিল, খুব মেধাবী ছিল। 3 ভাইয়ের মধ্যে পড়াশোনায় সব থেকে ভালো ছিল। খুব বুদ্ধিমান ছিল। কত প্রত্যাশা। প্রথমবার এরকম কেস দেখছি শর্মা। এটাই বুঝতে পারছি না যে এটা মার্ডারের কেস নাকি কিডন্যাপিংয়ের। না হাতে কোনো প্রমাণ উঠে আসছে যেটা থেকে আমরা এগোতে পারি। আর স্যার, নিরুদ্দেশ হওয়ার দিন 4 আগে থেকে রবি না কাউকে ফোন করেছে অথবা কোনো ফোন রিসিভ করেছে। এই ব্যাপারটাই আমাকে কেমন ভাবাচ্ছে। এই 4 দিনের মধ্যে কেউ ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা পর্যন্ত করেনি। স্যার, আজকালকার যুগে এরকম যদি কোনো কমিউনিকেশন হয় ওর সাথেই তা উদাও হয়ে গেছে। এটাও ষড়যন্ত্রের অংশ। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, ফরেন্সিক ল্যাব থেকে বলছি। কোচিং ক্লাসের ক্রাইম সিনের জায়গাটায় আমরা কিছু ফাইন্ডিংস পেয়েছি। আপনার সঙ্গে একটু ডিসকাস করবার ছিল। আমায় 2 ঘন্টা দিন, তার মধ্যেই আপনার কাছে পৌঁছাচ্ছি। ওকে, আমি ওয়েট করছি। আমরা ক্রাইম সিনের ওই জায়গাটায় একবার নয় দুবার স্ক্যান করেছি এবং এটা পেয়েছি যে মেঝে থেকে রক্তের দাগকে মোছা হয়েছে। প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। যে রক্তের দাগ মেঝের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে, ওটা লাশ টেনে নিয়ে যাওয়ার জন্য নয়, সাফ করতে যাওয়ার জন্য। তার মানে আপনি বলছেন যে প্রথমে কেউ কোচিং সেন্টার থেকে লাশটাকে বাইরে নিয়ে যায়, তারপর ফিরে এসে ক্রাইম সিন থেকে সমস্ত প্রমাণ লোপাট করে? ইয়েস, পসিবিলিটি আছে। স্যার, এটা দেখুন, যেভাবে রক্তের দাগগুলো ছড়িয়েছে, এটা মার্ডারের সময় তো হতেই পারে না। স্যার, আমি ক্রাইম স্পটে আরেকবার গেছিলাম। আর স্যার, এই রক্তের দাগগুলো মনে হচ্ছে যেন ইচ্ছে করে কেউ ছেড়ে গেছে আমাদের জন্য। হয় কোনো বার্তা অথবা ইঙ্গিত। ইন্সপেক্টর, আমাদের একটা সন্দেহ হচ্ছে যে এটা কোনো ন্যাচারাল ক্রাইম সিন নয়, যে কিছু একটা হলো আর আমরা তার সূত্র পেয়ে গেলাম। এখানে কয়েকটা জিনিস প্লট করা হয়েছে। এটা প্ল্যান ছিল, দুর্ঘটনা নয়। এই কথাটা তো আমারও মনে হচ্ছিল। ক্রাইম সিন ন্যাচারাল ছিল না, তাকে জেনে বুঝে বানানো হয়েছিল। একটা রং, একটা দিক দেওয়া হয়েছিল। এটা একটা বিশাল বড় খবর ছিল যেটা ফরেনসিক টিম পুলিশকে দিয়েছিল। পুলিশের সন্দেহ এখন দৃঢ় হয়ে উঠেছিল যে এই অপরাধটি একটা ভেবে চিন্তে করা ষড়যন্ত্র। কি ছিল এই ষড়যন্ত্র? কে ছিল এর পেছনে? মা, বাবার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি কেন? কিছু বলো না মা। আমি জানি না সোনা। বলো না মা, বাবার কি হয়েছে?
কেমন ছিল আজকের দিন? ভালোই ছিল। কেমন ছিল আজকের দিন? ভালোই ছিল। 4 দিন 4 দিন কোনো রকম কমিউনিকেশন ছাড়া থাকা, তাও এত বড় শহরে, খুব শক্ত এটা। হতে পারে ওনার ফোনটা রিপেয়ার করা হয়ে গেছে, কিন্তু ওয়াইফকে জানাননি উনি। কেন লুকোবে? যাতে করে উনি ওনাকে কল না করতে পারেন। স্ত্রীর সাথে ঝগড়াও চলছিল সুপ্রিয়াকে নিয়ে। আর স্যার, 4 দিনের মধ্যে ফোন রেকর্ডসের মধ্যে কোনো আউটগোয়িং বা ইনকামিং কল নেই। শর্মা, এই ফোনটা পাওয়া আমাদের পক্ষে খুব জরুরি। রবি ফোনটা কোথায় সারাতে দিয়েছিল? আমি জানি না কোন দোকানে, শুধু এটুকু জানি যে রবি ওর ফোনটা আমাদের এরিয়ারই কোনো মোবাইল রিপেয়ারিং শপে দিয়েছিল। হ্যাঁ স্যার, কেন চিনবো না? এ তো রবি স্যার, আমাদের দোকানে মোবাইল ছাড়াতে এসেছিল। দেখান। হ্যাঁ স্যার, বিল দেখাচ্ছি। এই দেখুন স্যার, 4 সেপ্টেম্বর ফোনটা আমাদের কাছে জমা দিয়েছিলেন, আর 8 সেপ্টেম্বর ফোনটা সারানো হয়ে গেলে তিনি এসে নিয়ে যান। আসুন আসুন আসুন। এই নিন। হ্যাঁ হ্যাঁ, এই নিন স্যার, এই নিন আপনার ফোন রেডি। 8 সেপ্টেম্বর বিকেলে রবি তার ফোনটা নিয়ে গেছে, ঠিক? হ্যাঁ স্যার, পাক্কা দেখুন এন্ট্রি আছে। কিন্তু ও তো নিজের ফোনটা সুইচ অন করেইনি, সিম কার্ড ঢোকায়নি। সিম কার্ড আপনার সামনে ঢুকিয়েছিল। আসলে উনি সিম কার্ডটা ঢোকাননি, সিম কার্ডটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম। স্যার, 8 সেপ্টেম্বর বিকেলে রবি তার ফোনটা এখান থেকে নিয়ে গেছে। আর 9 সেপ্টেম্বর কোচিং ক্লাসে এই ঘটনাটা ঘটে। কিন্তু উনি বলছেন যে উনি নিজে সিম কার্ডটা ফোনে ঢুকিয়েছেন, কিন্তু রবি তার ফোনটাকে সুইচ অন করেইনি। খুব আশ্চর্য ব্যাপার। আরেকটা কথা স্যার, সেল ফোনে যদি সিম কার্ড ঢুকিয়ে থাকে তাহলে তো তার লোকেশন পাওয়া যাবে। দেখুন, ভালোভাবে মনে করুন, আপনি সত্যি সিম কার্ডটা ঢুকিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক বলছি। আসলে রবি স্যারের মোবাইল ফোনটা জলে পড়ার পর বন্ধ হয়ে গেছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে আপনার ফোনের ব্যাটারিও গেছে আর সিমও গেছে। স্যার, এই সিমটা পুরো খারাপ হয়ে গেছে। আমি বলছি কি, গ্যালারিতে গিয়ে আরেকটা নতুন সিম নিয়ে নিন। এই নম্বরে একটা ডুপ্লিকেট সিম, কিন্তু একটু সময় লাগবে এতে। না না, আমার তো আর্জেন্টলি চাই। এইটা স্টার্ট করতে অনেক সময় লেগে যাবে স্যার। আপনি একটা কাজ করুন, একটা নতুন কানেকশন নিয়ে নিন। ঠিক আছে। আচ্ছা, তার জন্য ডকুমেন্টস লাগবে। আচ্ছা বলুন, প্রিপেড নেবেন না পোস্টপেড? পোস্টপেড নাম্বার চালু করতে কিন্তু বেশি সময় লাগবে। না না, আমাকে প্রিপেডই দিয়ে দিন। নতুন নম্বর? হ্যাঁ স্যার। নম্বরটা কত? দেখাচ্ছি আপনাকে। স্যার, মিস্টার রবির নতুন নাম্বার 4447676775। 8 সেপ্টেম্বর সন্ধ্যাবেলা ফোনটা সুইচ অন হয়। স্যার, প্রথম কল 4445686888 হয়েছিল। কোথাকার নম্বর এটা? দেহেরাদুন। ট্রিপল 4568688। কার নম্বর এটা? স্যার, এটা কোনো এক মিস্টার মনোজের নাম্বার। হ্যালো। হ্যালো মনোজ, রবি বলছি ভাই। হ্যাঁ রবি বল, সব ঠিক আছে? মিস্টার মনোজের ঠিকানা 12/17 ক্লক টাওয়ার, দেহেরাদুন। কাউকে জানানোর দরকার নেই, আমরা সিধে ওখানে গিয়ে খোঁজ নেব। আরে ভাই, অনিতা আর কিরণকে তো সঙ্গে আনতে পারতি। হ্যাঁ ভাই, আনলে ভালো হতো। কিন্তু তুই এখন এখানে আছিস, তো তোর কোচিংয়ের খবর কি? লম্বা ছুটি? হ্যাঁ, ভাবছি এবার ভাই পার্মানেন্ট ছুটি নেব। এটা তুই কি বলছিস রবি? হ্যাঁ ভাই, তোর কাছে আর কি লুকোবো। ক্লাসগুলো তো মনে হচ্ছে এবার বন্ধই করে দিতে হবে। ফিস বাড়ালে স্টুডেন্টই আসতে চায় না,
আর এখন স্টুডেন্টরা যা ফিস দেয় তাতে তো হাতে কিছু থাকেই না। রবি, যদি নতুন টিচার রাখি তো? ভাই আজকাল সব টিচাররা নিজেদের ক্লাস খুলতে চায়, আর যদি নতুন টিচার রাখি তো তাহলে তাকে অনেক টাকা স্যালারি দিতে হবে, আর আমার পকেটটা তো সবসময় খালিই থাকে। সরি ভাই, আমি বুঝতেই পারিনি। খারাপ সময় চলছে ভাই, তার ওপর আবার কি? কিছু না ভাই, কিছু না। মিস্টার মনোজ, হ্যাঁ, তো আপনারা কে? দিল্লি পুলিশ। রবি ডিসুজা কোথায়? হ্যাঁ, রবি তো এখানেই আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? বাস্তব জীবনে আপনাকে স্বাগত মিস্টার রবি। রবি, এইসব কি ভাই? স্যার, আপনি প্লিজ আমাকে বলুন যে ব্যাপারটা কি। রবি, এটা মানতে হবে যে তুমি গেমটা খুব ভালো খেলেছিলে, কিন্তু এখন ম্যাচটা শেষ হয়ে গেছে আর ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার সময় এসেছে। দেখুন ইন্সপেক্টর, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি এইসব ব্যাপারে কিছু জানতাম না। শুধু 8ই সেপ্টেম্বর রবি আমাকে ফোন করেছিল, ও বললো যে আমি আসছি। আমি বললাম ঠিক আছে, চলে আয়। ভাই মনোজ, আমি তোর কাছে আসছি, দেরাদুন। খুব ভালো রবি, চলে আয়। অনেক দিন হয়ে গেল দেখা হয়নি রে, কিন্তু হঠাৎ করে এখানে আসতে চাইছিস যে? এই সামান্য একটু কাজ রয়েছে, আর একটু দরকারও আছে, আমি গিয়ে বলছি তোকে। ঠিক আছে ভাই, চলে আয়। অনিতার কিরণও আসছে তো? না না ভাই, আমি একাই আসছি। ও একাই যাচ্ছিল, আর যাওয়ার আগে একটা জবরদস্ত প্ল্যান তৈরি করেছিল, কিন্তু এই প্ল্যানটাতে ও যুক্ত ছিল না, ওর স্ত্রী আর বাচ্চাও যুক্ত ছিল, সেটা এবার দেখব। কোথায় ছিলে তুমি রবি? কি হয়েছিল কোচিং ক্লাসে? রবি, স্যার অনিতা এই ব্যাপারে কিচ্ছু জানে না। যা হয়েছে, যা করেছি, তার জন্য শুধু আমিই দায়ী। বলেছিলাম ফল ভালো হবে না। এই মেসেজটা তুমি কার জন্য আর কেন লিখে রেখেছিলে রবি? রবি, রবি তুমি এসব কেন করেছিলে? কেন করেছিলে? ক্লান্ত হয়ে গেছিলাম, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবকিছু চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু কিচ্ছু হচ্ছিল না। ব্যাংকের এত লোন, ক্লাসগুলো চালানোর টেনশন, প্রত্যেকদিন নতুন একটা সমস্যা। কখনো ব্যাংক থেকে নোটিশ আসতো,
কখনো বন্ধুরা এসে নিজেদের টাকাগুলো চাইতো, মাথা হেঁট হয়ে যেত। বন্ধুদেরকে বারবার মিথ্যে কথা বলা, ওদের খোঁটা শোনা, ব্যাস আমি আর সহ্য করতে পারছিলাম না। আর এই সব কিছুর পরে অনিতা, তুমি আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে রেখেছিলে। সুপ্রিয়ার সঙ্গে অ্যাফেয়ারের কথা নিয়ে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিলে তুমি। স্যার, আমি অনিতাকে কতবার বুঝিয়েছি যে সুপ্রিয়া শুধু আমার স্টুডেন্ট, ওর সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার নেই। কিন্তু অনিতা বারবার একই কথা নিয়ে আমাকে খোঁটা দিতে থাকে, যখন তখন সারা দিন আমাকে কথা শোনায়, অ্যাফেয়ার অ্যাফেয়ার অ্যাফেয়ার। স্যার, আমার স্ত্রী অনিতা আর আমার ছেলে কিরণের জন্য শুধু একটা ভালো জীবন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে আমি একজন ভালো টিচার হব, তাতে আমার স্টুডেন্ট আমাকে কম ফিস দিক, ওরা আমার হেল্প থেকে ভালো নাম্বার পাক। আর আমার পুরো কনফিডেন্স ছিল যে আমি এমন করতে পারি। যদি আমি ফিস বাড়াতাম তাহলে আমার স্টুডেন্টরা চলে যেত। আর এখন যা ফিস আছে তাতে সংসার চালানো মুশকিল। ঋণের দায়ে আমি জর্জরিত হয়ে পড়েছি স্যার। কিন্তু অনিতার এই অ্যাফেয়ারের অভিযোগের কারণে আমি একদম ভেঙে পড়েছিলাম স্যার। আমি তো সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু সাহসই হলো না। যখনই চেষ্টা করেছে, আমার ছেলে কিরণের মুখ আমার সামনে বারবার ফুটে উঠল। ওকে একা ছেড়ে আমি যাব কিভাবে? আমি অনিতাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম যে সুপ্রিয়ার সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার নেই। স্টপ দিস টর্চার প্লিজ। আর তাই জন্য আমি এই বাচ্চাদের মতো স্টুপিড একটা প্ল্যান করেছিলাম। আই এম গিল্টি ফর দিস ইন্সপেক্টর, আই এম সরি। মিস্টার রবি, এমন কেউ নেই যে টেনশন নেই বা চাপ নেই। আমি বুঝতে পারছি যে তোমার উপর অনেক প্রেশার একসাথে এসেছিল, কিন্তু এরকম বেআইনি কার্যকলাপ কোনো অ্যাঙ্গেল থেকে সঠিক নয়, না তোমার পক্ষে, না তোমার পরিবারের পক্ষে, আর অবশ্যই সমাজের পক্ষে। বাবা, রবি ডিসুজাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট ওনাকে স্টেট মেশিনারিকে এইভাবে বিপথে চালনা করার জন্য কঠোর ভৎসনা করেন, কিন্তু ওনাকে ছেড়েও দেন। রবি এমনিতে যাই করুক না কেন, কারো জীবনহানি তো সে ঘটায়নি। রবি নিজের স্ত্রীকে একটা বার্তা দিতে চাইছিল, কিন্তু সেই পদ্ধতিটা একদমই ভুল। এই পদক্ষেপটা শুধু নিন্দনীয়ই নয়, একই সাথে মারাত্মকও। রবি নিজস্ব কারণ রয়েছে ডিস্টার্ব থাকার, মেন্টালি টর্চার ফিল করার, কিন্তু এইভাবে নিজের কথা সবাইকে বলা, এটা একটা লক্ষণ, প্রকৃষ্ট লক্ষণ যে সামনের ব্যক্তিটি মানসিক ভারসাম্য হারাচ্ছেন। সব সম্পর্কেই টানাপোড়েন রয়েছে, কিন্তু একে অপরের সঙ্গে ঠান্ডা মাথায় বসে আলোচনা করাটাও একটা সম্পর্কে অবশ্যই প্রয়োজন। অফকোর্স এটা একদমই ততটাও সহজ নয় যতটা শুনে মনে হচ্ছে। সেই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা দম্পতির যেন একটা সাপোর্ট সিস্টেম থাকে। পরিবারের বয়স্ক কেউ, ভালো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন, এরা সবাই একটি বিয়ে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারেন। এই কেসে রবি একটা ড্রামা রচনা করে নিজের বন্ধু মনোজের কাছে গিয়ে লুকিয়ে থাকে। যদি সে আগেই এসব কথা নিজের বন্ধু মনোজকে বলতে পারত, তাহলে হয়তো সে রবিকে সাহায্য করতে পারত। যদি কোনো দম্পতির কাছে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব না থাকে, তাহলে প্রফেশনাল ম্যারেজ কাউন্সিলর প্রতিটা শহরে, প্রতিটা জেলায় রয়েছেন। আজকালকার দিনে শহুরে জীবনে মেন্টাল ইলনেস প্রতিটা বাড়ির সমস্যা, আর এটা লুকিয়ে রেখে কারো কখনো উন্নতি হয়নি। আর একটা শেষ বিষয়, ঋণ, লোন একবার আবারও একটা কমন সমস্যা যেটা প্রায় সবাই ফেস করে থাকেন। আর্থিক সমস্যার সমাধান করাটা খুবই মুশকিলের, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ঋণ নিজে থেকে তো কম হয়ে যাবে না। প্রয়োজন হলো যে ঋণে ডুবতে থাকার আগেই আমরা একটা রিয়েলিটি চেক করি যে সত্যি এই বিজনেস বা প্রফেশন আদৌ কি আমার জন্য ঠিক, অন্য কোনো বিকল্প কি নেই। জীবনের চলার পথ কখনোই মসৃণ হয় না। হ্যাঁ, কাটা কারো পায়ে বেশি, কারো পায়ে কম ফোটে। এই কাটাগুলো কখন উপড়ে ফেলতে হবে আর কখন সহ্য করতে হবে, সেটা আমাদের সকলের কাছে চ্যালেঞ্জ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন এপিসোডে।